নারী সংস্কার করতে এসে নারী সংস্কার করতে এসে নারী সংস্কার করতে এসে আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ অন্যায়ভাবে ট্যাগ দিয়ে অন্যায়ভাবে ট্যাগ দিয়ে অন্যায়ভাবে ট্যাগ দিয়ে ৪৫ দিন রাস্তায় তবুয়াকার রাস্তায় তবুয়াকার রাস্তায় তবুয়াকার রাস্তায় অন্যায়ভাবে ট্যাগ দিয়ে অন্যায়ভাবে ট্যাগ দিয়ে আমার সোনার বাংলায় নারী ক্ষমতায়ন করতে এসে নারী ক্ষমতায়ন করতে এসে নারী ক্ষমতায়ন করতে এসে নারী ক্ষমতায়ন করতে এসে স্মারকলিপি পৌঁছাবো এবং রবিবার দিন আমরা আমাদের জনবল সহ মিছিল করে আমরা সচিবালয়ের দিকে যাব এবং আমাদের স্মারকলিপি ওই দিন ৩ জন উপদেষ্টা মহোদয়কে প্রদান করব। তার মধ্যে রয়েছে শিল্প এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান স্যার, খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার স্যার এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাজল কবির খান স্যারের সাথে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব। আপনারা প্রশ্ন করতে পারেন, ওনারা তো আপনাদের সাথে কানেক্টেড নয়, তাহলে কেন ওনাদেরকে স্মারকলিপি প্রদান করবেন? আমরা পর্যায়ক্রমে সকল দপ্তরের উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের তথ্য পৌঁছে দেব, আমাদের স্মারকলিপি পৌঁছে দেব, আমাদের আবেদন পৌঁছে দেব এবং ওনারা আমাদের সম্পর্কে হয়তোবা যে ভুল মেসেজ পেয়েছেন সে ভুল মেসেজ আমরা উন্মুক্ত করব আসল সত্যি কি এবং আমাদের প্রয়োজনীয়তা ওনাদেরকে বোঝানো গেলে আমাদের মনে হয় যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা ওনারা যখনই উপলব্ধি করবে যে কেন আমাদেরকে প্রয়োজন, তখন ওনারা নিজেরাই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করবেন। সেই লক্ষ্যে আমরা আগামী রবিবার থেকে তাদেরকে 11টার সময় সচিবালয় অভিমুখে যাত্রা করব। ধন্যবাদ সবাইকে। জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে বলতে চাই, প্রিয় দেশবাসী, আপনারা জানেন নাগরিক রয়েছে। আধিপত্যবাদের অংশ হিসেবে ছিল, এখন সেই সকল নেতারা যারা দীর্ঘদিন পর্যন্ত মানুষ মানবতার কথা বলেছে, বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছে, সেই নেতা যেন পররাষ্ট্রমন্ত্রীর দিকে হাঁটছে। আমরা দেখেছি চাকরি আমার অধিকার, কত নারীর প্রয়োজন, কত নারীর ক্ষমতায়ন, তথ্য আমার প্রয়োজন।
2 3 4 চাকরি আমার অধিকার আমাদের দাবি কর্তৃত্ব বেতন ভাতা ফেরত চাই আমাদের দাবি তথ্য অপর 3 দফা তথ্য অপর চাকরি আমাদের দাবি তথ্য অপর 3 দফা তাহলেই এই সমস্যার সমাধান হবে। আপনারা জানেন যে আমাদের অফিস থেকে আমরা প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবাও বিনামূল্যে দিয়ে থাকি, যার মধ্যে ডায়াবেটিক টেস্ট, হাইট, ওয়েট, প্রেশার মাপা এগুলো রয়েছে। এবং আমাদের দপ্তর থেকে lalsabuz.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা তাদের উৎপাদিত পণ্য ঘরে বসে বিক্রি করে তারা স্বাবলম্বী হতে পারে। তারা হয়তোবা কেউ অনেক সুন্দর কাঁথা সেলাই করতে জানে, কেউ হয়তোবা সুন্দর ঘি বানাতে জানে, কেউ হয়তোবা সুন্দর আচার বানাতে করে দিবে না। আমরা কিন্তু বিনামূল্যে চাকরির অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। পরীক্ষার রেজাল্টগুলো দোকান থেকে বিনামূল্যে দেখতে দেয় না, আমরা কিন্তু বিনামূল্যে তাদেরকে দেখতে দিচ্ছি। সোজা কথা সুন্দর করে প্রিন্ট করে দিয়ে দিচ্ছি, চাকরির অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছি। আপনার হচ্ছে যার বিদেশে আত্মীয় স্বজন আছে কিন্তু সুন্দর একটা অ্যান্ড্রয়েড সেট নেই, যার কারণে সে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না, আমাদের অফিস থেকে স্কাইপের মাধ্যমে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজনের সাথে বিদেশে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। সুতরাং এই যে গ্রামীণ নারীদের কাছে আমরা একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছি, আমাদের যদি এই চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়, শুধু যে আমরাই ক্ষতিগ্রস্ত হব শুধু কিন্তু তাই নয়, গ্রামীণ প্রান্তিক পর্যায়ে নারীরাও কিন্তু সুবিধা বঞ্চিত হবে। কারণ তারা কোথায় যাবে, কার কাছে যাবে, নতুন করে যারা আসবে তারা কি আমাদের মতো আন্তরিক হবে, এইটা নিয়েও কিন্তু তাদের মনের মধ্যে একটা প্রশ্নের তৈরি হবে এবং অবশ্যই প্রশ্ন আসবে। কারণ হচ্ছে যে মানুষগুলোকে সরকার 7 বছর ধরে ট্রেনিং দিয়ে যোগ্য দক্ষ করে তৈরি করেছে, নতুন করে যখন একজন মানুষ নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু সে এই অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন হবে না, এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। আপনারা জানেন যে এই প্রকল্প যে 3য় পর্যায়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আউটসোর্সিং এ আসবে এবং এই জায়গায় যারা কর্মরত আছে তাদের থেকে 30% মানুষ থাকবে এবং 70% মানুষকে বাদ দিয়ে দেওয়া হবে। কথা হচ্ছে এই মানুষগুলোর ম্যাক্সিমামের বয়স অলরেডি 35 ওভার হয়ে গেছে কিংবা 32 ওভার হয়ে গেছে। সুতরাং তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সময়সীমা তো নেই, এখানে 35% মেয়ে আছে স্টিল আনমেরিড। তাদেরকে যখনই ট্যাগ দিয়ে বিদায় করে দেওয়া হবে তারা নতুন কোনো জায়গায় চাকরি পাবে না এবং তাদের বিয়ে নিয়েও সমস্যা হবে, এলাকায়ও তাদের সমস্যা হবে। এবং এই যে আমরা চাকরির মাধ্যমে এত বছর ধরে একটা সম্মানের জায়গা তৈরি করে নিয়েছি, যখন আমরা চাকরিচ্যুত হব তখন কিন্তু আমরা সেই সম্মানের জায়গাটাও হারিয়ে ফেলবো। এবং এই তথ্য পরিবারের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা সহকারী গ্রামীণ নারীদের কাছে একটা আদর্শ। কারণ হচ্ছে ওনারা আমাদেরকে দেখে ওনারা স্বপ্ন দেখে যে নারীরা স্বাবলম্বী হলে কত সুযোগ সুবিধা হয় এবং তাদের স্বাবলম্বীর ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখি, ওনারা কিন্তু আমাদের উপরে নির্ভরশীল। এই যে তথ্য আপা, এই শব্দটা নিয়ে অনেকের মধ্যে ভুল একটা ধারণা আছে যে আপা কেন, এইটার একটা ব্যাখ্যা আমি দিতে চাই। আপা শব্দটা হচ্ছে আপন। একজন কর্মকর্তা সে যখন স্যার কিংবা ম্যাডাম তাকে সম্বোধন করতে হবে, ওই যে গ্রামের নারী সে এসে তার কাছে তার মনের বক্তব্য, মনের ভাব একজন পুরুষ অফিসারের কাছে মানে ওইভাবে করে এক্সপ্লেইন করতে পারে না ঠিক যেভাবে আমাদের কাছে সম্ভব। এবং যখন আপা ডাকটা তাদের শোনায়, তার মানে একে স্যারও ডাকতে হয় না, ম্যাডামও ডাকতে হয় না, এ আপা, এ আমার আপন। এবং আমরা তথ্য যেহেতু সরবরাহ করছি তাই আমাদেরকে তথ্য আপা বলা হয়। এই আপার সাথে অন্য কোনো নামকরণের কোনো সুযোগ নেই বা অন্য কিছুকে মিলানোর কোনো সুযোগ নেই। আমরা তথ্য পৌঁছে দেই তাই আমরা তথ্য আপা। এবং আমরা অন্য কোনো দলের সাথেও যুক্ত নই, আমরা পরীক্ষার মাধ্যমে এসেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের মেধাক্রম তৈরি হয়েছে, সেই মেধাক্রম অনুসারে আমাদের সিভি প্রধান কার্যালয়ে সংরক্ষিত আছে এবং প্রত্যেকটা সিভি আপনারা যদি ভেরিফাই করতে চান
পুলিশের এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, গোয়েন্দা বিভাগ রয়েছে। আপনাদের সময় লাগবে মাত্র 2 দিন, এবং আপনারা খুব সহজে বের করতে পারবেন যে এই মেয়েগুলো কেউ স্টুডেন্ট অবস্থায় রাজনীতির সাথে জড়িত ছিল কিনা। আপনারা যদি বের করতে পারেন তাদেরকে বের করে দেন, কিন্তু যদি 10টা মেয়েও বের করতে পারেন, সেই 10 জনের জন্য এই 1476 জন নারীর জীবনকে আপনারা কেন দুর্বিষহ করে তুলবেন? কেন তাদেরকে তাদের অবস্থানচ্যুত করবেন? কেন তাদেরকে চাকরি বিমুখ করবেন? কেন তাদেরকে বেকার করবেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে প্রত্যেকটা মানুষকে বেকার শূন্য, বেকার মুক্ত করতে চাচ্ছেন, সেখানে আপনারা এতগুলো নারীকে কেন দক্ষ হওয়ার পরেও তাদেরকে বেকার করার ভার আপনারা নিজেদের হাতে তুলে নিচ্ছেন? এটা আমাদের তরফ থেকে আপনাদের উপরে একটা আমাদের প্রশ্ন। আপনারা জানেন যে যখন কোনো চাকরির সার্কুলার দেওয়া হয়, সার্কুলারের মধ্যে যেটা বেতন উল্লেখ করা থাকে সেইটাই কিন্তু আমরা বেতন পাবো, এইটাই কিন্তু আমরা জানি। এবং চাকরির সার্কুলারগুলোতে যদি কখনো স্থান ভেদে বেতন ভিন্ন হয় সেটা অবশ্যই উল্লেখ করা থাকে, কিন্তু আমাদের এই চাকরির সর্বশেষ যে নিয়োগের যে সার্কুলার এসেছে 2023 সাল পর্যন্ত, তখন পর্যন্ত কিন্তু আমাদের বেতনের সার্কুলার এসেছে সর্বসাকুল্য বেতন 27,100 টাকা এবং 17,045 টাকা, কিন্তু এই বেতনটাও আমাদের প্রদান করা হয়নি। এটাও আমাদেরকে ঠকানো হয়েছে। তাহলে আমাদের যে 2 দফা নিয়ে আমরা আজকে থেকে 45 দিন আগে রাস্তায় বসেছিলাম, তার প্রথমটা ছিল যে আমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল যে আমাদের পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে, সেটা যেন করা হয়, এবং দ্বিতীয় দফা দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে, প্রত্যেকটা মেয়ের 2 থেকে 2.5 লাখ টাকা বেতন জমা গেছে, সেটাও যেন ফেরত দেওয়া হয়। কারণ আমরা জানি যে সরকারি চাকরির বিধি অনুসারে যদি আমাকে 1 টাকা আমার বেতন থেকে কেটে নিতে হয়, সেটার জন্য একটা চিঠি দিতে হবে যে এই কারণে আপনার বেতন কর্তন করা হলো, কিন্তু আমরা চাকরির 7 বছর বসেও এরকম কোনো চিঠি পাইনি। সুতরাং আমরা এই টাকা ফেরত পাওয়ার দাবিদার বলে মনে করি। এবং এখানে আমরা শুধু যে বেতন নিয়ে কর্তন করা হচ্ছে তাই নয়, সাথে আমরা বিভিন্ন ধরনের ভাতাও পাই। যেমন মনে করেন চর ভাতা রয়েছে, হাওর ভাতা রয়েছে, পাহাড়ি ভাতা রয়েছে, দ্বীপ ভাতা রয়েছে, যাতায়াত ভাতা রয়েছে, শিক্ষা সহায়ক ভাতা রয়েছে। আমি এই প্রকল্পে চাকরি করি 7 বছর, আমার সন্তান রয়েছে যে 7 বছর ধরে স্কুলে পড়ুয়া, যে স্কুলে যাচ্ছে, তার মানে তার জন্য প্রতি মাসে 500 টাকা করে আমি মাসোহারা পাই, কিন্তু এখানে মাত্র 2 বছর আমরা পেয়েছি, বাকি 5 বছরের টাকা আমরা পাইনি। তো এই ধরনের অনেক ভাতাও আমাদের প্রাপ্য রয়েছে, আমরা সবকিছু সেগুলো ফেরত চাচ্ছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা আমাদের সাথে যেটা কথা ছিল সেই কথাগুলো রাখুন, সেই কথাগুলো অনুসারেই কাজ করুন, এবং আমাদেরকে এভাবে বেকার করে দিবেন না। আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছে, আপনারা জানেন যে সরকারি চাকরি সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি মহাসচিব আছেন, উনি জনাব নজরুল ইসলাম ভাই আমাদের মাঝখানে উপস্থিত আছেন। উনি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করার জন্য এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে চাকরি পাওয়াটা একটা ভাগ্যের বিষয়, এবং চাকরি হারানোটা এবং স্বয়ংক্রিয়ভাবে কর্মচ্যুতির বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হব এবং হেয় প্রতিপন্ন হব। আমরা সবাই জানি যে 1 জুলাই 97 সালের পরে যত প্রকল্প বাংলাদেশে চালু হয়েছে তার মধ্যে কোনো প্রকল্পেই রাজস্ব বাজেটে স্থানান্তরের কোনো সুযোগ নেই। এটা হচ্ছে 1997 সালের অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিপত্র। কিন্তু তারপরেও আমাদের আন্দোলন ছিল। এই আন্দোলনের পর 2008 সালে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় 1 জুলাই 97 সালের প্রকল্পের অত্যাবশ্যকীয় পদগুলোকে রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং ডিপিপিতে উল্লেখ করা আছে এই প্রকল্প সমাপ্তির পর এই প্রকল্পের জনবল রাজস্ব বাজেটে স্থানান্তর হবে। শুধু তাই নয়, তাদের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ ছিল এই প্রকল্প সমাপ্তির পর কাজের যে ধারা তৈরি হয়েছে সেটাকে সাসপেন্ড করা হবে। এখন আমাদের প্রশ্ন একটাই, যেই প্রকল্পের জনবলকে এই 7 বছর ধরে বেতন দিয়ে প্রশিক্ষণ দিয়ে দেশের প্রয়োজনে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে, আজকে 7 বছর পর তাদেরকে যদি স্বয়ংক্রিয়ভাবে কর্মচ্যুতি করা হয়, এটা তো জাতির জন্য, আমাদের সকলের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমরা আজকে একাত্মতা ঘোষণা করছি এই জন্য যে আমি জানি যে 97 সালের প্রকল্পের জনবল রাজস্ব বাজেটে স্থানান্তরের জন্য কোনো বিধান বাংলাদেশে নেই।
কিন্তু এটাও ঠিক 97 সালের পরে অনেক প্রকল্পের পদ রাজস্ব বাজারে স্থানান্তর হয়েছে, বিশেষ বিধান প্রণয়ন করে রাজস্ব বাজারে স্থানান্তর করা হয়েছে। এখন আমাদের একটাই দাবি যে এই যে তথ্য আপাতের যে প্রকল্প আছে, এই তথ্য আপাতের প্রকল্পের গুরুত্ব বিবেচনায়, তাদের কাজের সন্তোষজনক বিবেচনায় এবং তারা যে সারা বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে, যে গ্রামীণ মহিলাদেরকে আইন সহায়তা প্রদান এবং বিভিন্ন পরামর্শ প্রদান এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের যে কৃষি ব্যবস্থাপনায় সার্বিক বিষয়ে যে সহযোগিতা তৈরি করেছে, এই সহযোগিতা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই সারা বাংলাদেশের গ্রামীণ মহিলাদেরকে বাঁচাতে হলে, তাদের কর্মকাণ্ডকে বাঁচাতে হলে এবং নারীর ক্ষমতায়ন সত্যিকার অর্থে আমরা চাইলে তারা এই প্রকল্পের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে, সেই অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনে রাজস্ব বাজারের পথ সৃষ্টি করার বিকল্প অন্য কিছু নেই। আমি আপনাদেরকে দিনের সাথে অনুরোধ করবো যে খুব কষ্টের সঙ্গে আমরা এখানে আসছি, এই জন্য যে আজকে প্রায় 45 দিনে ওরা এখানে অবস্থান করেছে, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আমরা বলে দিতে চাই, এই নারীরা তাদের পরিবার পরিজন ফেলে রেখে, তাদের সন্তানকে দূরে রেখে এবং অনেকে সন্তান সহ এই যে অবস্থান কর্মসূচি ঘোষণা অবস্থান করছে, এটা কারোর জন্য আসলে মঙ্গলজনক নয়, এটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই হতাশা। আমি অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, এই সরকার অবশ্যই এই এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দায়িত্ব নিচ্ছেন, যারা সমন্বয়কের ভূমিকা পালন করছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, দ্রুত আলাপ আলোচনা করে তাদের সাথে এই বিষয়গুলো সমাধান করেন। বিধির বাইরে আমরা কখনোই কিছু চাচ্ছি না, আইনের বাইরে আমরা কখনোই কিছু চাচ্ছি না। যেখানে আইন আছে পথ সৃষ্টি করার, যেখানে আইন আছে তাদেরকে বিশেষ বিধান করে তাদেরকে রাজস্ব বাজেটে নেওয়ার। শুধু এমনও তো যে কাউকে নেওয়া হয় নাই, তাদেরকে নেওয়া হবে না। কিন্তু আমরা জানি সারা বাংলাদেশে একাধিক প্রকল্প রয়েছে, বহু প্রকল্প রয়েছে, যেই প্রকল্প ছিল ইম্পর্টেন্ট লেস, কোনো প্রয়োজন ছিল না, সেই প্রকল্পের জনবল যদি বিশেষ বিধান প্রণয়নের মাধ্যমে রাজস্ব বাজারে স্থানান্তর হতে পারে, তাহলে এর তথ্য আপনারা কেন পারবে না? এই তথ্য আমাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। আমরা চাই যতক্ষণ পর্যন্ত সরকার তাদেরকে না রাখবে, যতক্ষণ পর্যন্ত সরকার তাদের বিষয়ের সমাধান না করবে এবং যতক্ষণ পর্যন্ত এই তথ্য আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার স্টেশন তাদের পাশে থাকবে। তাদেরকে বিধিবিধানের সহায়তা, আইনগত সহায়তা, পরামর্শ সহায়তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করে যাবে গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা রাষ্ট্রের বাইরে কেউ না, আমরা এই রাষ্ট্রের আলো বাতাসকে এসব নারী সহকর্মীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জন করেছে। আজকে এই উচ্চশিক্ষা অর্জন করার পর সামান্য একটা চাকরি 7 বছর করার পর এই মুহূর্তে যদি বলা হয় তোমার চাকরি নেই, এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না। এর জন্য একটা পরিবার ক্ষতিগ্রস্ত হবে, একটা সংসার ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, সামাজিকভাবে, পারিবারিকভাবে ওনারা ক্ষতিগ্রস্ত হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এখানে অনেক অবিবাহিত মহিলা রয়েছেন এবং অনেকে বিবাহিত মহিলা রয়েছেন, তাদের নিরাপত্তার বিষয় জড়িত আছে। আমরা জানি ভবিষ্যতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কিন্তু সরকারের উপর আসবে। আমি অনতি বিলম্বে সরকারকে অনুরোধ করব, অতি বিলম্বে যারা এই তথ্য আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে আলাপ করে বিষয়টা সমাধান করবেন। প্রয়োজনে গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের পাশে সার্বিক সহযোগিতা করবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই যে সারা বাংলাদেশে বিশেষ বিধান প্রণয়ন করেছে, শত শত প্রকল্প রয়েছে, শত শত জনবল গেছে। যদি বিধি বিধান করা সম্ভব না হয়, তাহলে আপনার মন্ত্রণালয়ে, আপনার অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য যে সৈন্যপদ আছে, এই সৈন্যপদ বিলুপ্ত করেও তাদেরকে রাজস্ব বাজারে স্থানান্তর আপনারা করতে পারেন। আমরা চাই সরকারের সাংগঠনিক কাঠামোর কলবর যাতে বৃদ্ধি না হয়, সংগঠনের সরকারের খরচ যাতে না বৃদ্ধি পায়, সেই জন্য সৈন্যপদ বিলুপ্ত করে তাদেরকে যদি রাজস্ব বাজারে স্থানান্তর করার সুযোগ করে দেওয়া হয়, বাংলাদেশ অনেক ক্ষেত্রে উপকৃত হবে। বিশেষ করে তাদের যে যোগ্যতা অর্জন করেছে, তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, সে অভিজ্ঞতা এবং যোগ্যতা দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগাতে পারবে। আমি আপনাদেরকে আজকে পবিত্র জুমার দিন অনেক বিলম্ব হয়ে গেছে, ইনশাল্লাহ প্রতিদিন যদি ওনারা অবস্থান করে, এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় থাকবে। আমি আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো তাদেরকে যাতে অনতি বিলম্বে এই অবস্থান ধর্মঘটকে এখানেই শেষ করে
তাদেরকে ঘরে ফিরে যেতে দেওয়া হয়, তাদের সংসারে যেতে দেওয়া হয়, তাদের পরিবারের কাছে যেতে দেওয়া হয়। আর পাশাপাশি তাদের যে পদগুলো আছে 1476 এবং অনেক বিপিপি অনুযায়ী প্রায় 1900 মতো আছে, এর মধ্যে অনেকে আউটসোর্সিং আছে। এই আউটসোর্সিং হচ্ছে একটা মেধার বিকাশের অবাস্তব পদ্ধতি। বাংলাদেশের কনস্টিটিউশনে বলা আছে দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট, কিন্তু আমরা দেখছি একই প্রকল্পে কেউ চাকরি পাবে, একই প্রকল্পে আউটসোর্সিং পাবে, কেউ নিয়োগ পাবে, একই ডিপার্টমেন্টে রাষ্ট্রপতিকে নিয়োগ পাবে। সিমিলার ওয়ার্ক সিমিলার পে হবে, ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে হবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সিমিলার ওয়ার্ক করলো সিমিলার পে পাচ্ছে না। কারণ কেউ পাচ্ছে নিয়মিত বেতন, কেউ পাচ্ছে আউটসোর্সিং বেতন, কেউ পাচ্ছে প্রকল্পে কনসোলিডেটেড পে। এটা আসলে কোনোভাবেই এই বাংলাদেশে মানায় না। আমি প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি যে আপনারা যতক্ষণ এখানে অবস্থান করবেন, আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক আমাদেরকে জানাবেন। আমরা সরকারের পক্ষে, সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আপনাদের মেসেজটুকু তুলে দেওয়ার জন্য, আপনাদের দুঃখ কষ্ট, এই অবর্ণনীয় হতাশা, এই কষ্টের কথায় ব্যথার কথা তুলে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক আপনাদের পাশে আছি এবং থাকবো। এ বলে আমি 1 2 3 4 1 2 3 4 চিঠি মাকা মাকা দেয় ধোকা চিঠি মাকা নারী সংস্কার করতে এসে নারী সংস্কার করতে এসে নারী সংস্কার করতে এসে আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ অন্যায়ভাবে ট্যাগ দিয়ে, অন্যায়ভাবে ট্যাগ দিয়ে, অন্যায়ভাবে ট্যাগ দিয়ে 45 দিন রাস্তায়, তবুয়াকার রাস্তায়, তবুয়াকার রাস্তায়, তবুয়াকার রাস্তায় অন্যায়ভাবে ট্যাগ দিয়ে, অন্যায়ভাবে ট্যাগ দিয়ে আমার সোনার বাংলায় নারী ক্ষমতায়ন করতে এসে, নারী ক্ষমতায়ন করতে এসে, নারী ক্ষমতায়ন করতে এসে, নারী ক্ষমতায়ন করতে এসে সফলতার ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলোতেও যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা থাকবে। এবং দোয়া আরও চাইবো যে আমরা চূড়ান্ত সফল না হওয়া পর্যন্ত অন্তত আপনাদের প্রার্থনায় আমাদেরকে রাখবেন। কারণ আমরা মানে শুধু আমরা না, আমরা মানেই হচ্ছি বাংলাদেশের সব নারীর প্রতিনিধিত্ব করছি আমরা। তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা চূড়ান্ত সফলতা নিয়ে ফিরতে পারি। ধন্যবাদ জনাব রোমানা ইসলাম রুমু। আমরা এই 72 দিনে আমাদের প্রতিনিধি বলে গেলেন অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছি। এই 72 দিনে আমাদের সঙ্গে যে মানুষটা সব সময় ছিলেন, প্রতিদিন এসে খোঁজ করেছেন সশরীরে, এবং যখন তিনি ঢাকায় ছিলেন না ভিডিও কলে আমাদের সঙ্গে দেখা করেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের বিষয়ে খোঁজ নিয়েছেন, সেই মানুষটা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি জনাব সীমা দত্ত। আমি তাকে আজকের আমাদের এই যতটুকু বিজয় হয়েছে সেই বিজয়ের লগ্নে তার কিছু বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকে এখানে তথ্য আপাদেরকে, সাংবাদিক ভাইদেরকে এবং পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের তথ্য আপারা লাগাতারভাবে 72 দিন এখানে ছিলেন। তাদেরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং তথ্য আপারা আজকে থেকে 72 দিন আগে আসলে তথ্য আপাদের কি কাজ বা তথ্য আপা একটা প্রকল্প বা একটা কাজ যে বাংলাদেশে আছে এটাই বেশিরভাগ মানুষ জানতো না। 72 দিন পরে ওনারা সেই
জায়গাটাকে স্পষ্ট করতে পেরেছেন বলেই মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা তিনি এই বিষয়ে রিথিঙ্ক করতে পেরেছেন। তো এই তথ্য আপারা তারা কিন্তু তাদের চাকরির স্থায়ীকরণের জন্য যে দীর্ঘদিন ধরে তারা আশ্বাস পেয়ে এসেছিলেন এবং 2024-এ সরকার পতনের পরে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস তো মানে আশ্বাসই রয়ে গেল। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছেও যে তারা দাবি জানিয়েছে, সেই সময়ও তারা কিন্তু স্পষ্ট বুঝিয়ে উঠতে পারেননি। কারণ আমাদের এখানে কিছুক্ষণ আগে সাংবাদিক ভাইরা যে প্রোগ্রাম করছিলেন সেখানে তারা ট্যাগিংয়ের কথা বলছিলেন যে এখানে যখন সরকারের পক্ষে কেউ কথা বলে বা বিপক্ষে কেউ কথা বলে তখন তাকে সরকারি অথবা বিরোধী এরকম ট্যাগিং দেয়া হয়। তো আমাদের এই তথ্য আপাদের যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নিয়োগ হয়েছে, ফলে তাদেরকে আওয়ামী ট্যাগিং দিয়ে এভাবে তাদের চাকরি থেকে তাদেরকে বিচ্যুতি করার যে সিদ্ধান্ত সেটাই মন্ত্রণালয় নিয়েছিল। তো এই পুরো সময়ে তথ্য আপারা, বিশেষ করে তথ্য আপাদের তারা একদল নেতৃত্ব তারা নির্বাচন করেছিলেন, যারা কিন্তু নিরলসভাবে প্রতিদিন তারা এই প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং তারা বিভিন্ন মাধ্যমে তারা মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছিলেন। যেহেতু উপদেষ্টা সেখানে মাত্র নতুন দায়িত্ব নিয়েছেন, ওনার মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে যেহেতু তিনি ভালো বুঝে উঠতে পারেননি, ফলে সমস্ত দিক থেকে এই প্রকল্পের যে যৌক্তিকতা সেটা তুলে ধরার যে চেষ্টা সেগুলো তারা করেছেন। ফলে এই আন্দোলনের যতটুকু সফলতা, সেই সফলতা কিন্তু তাদের এভাবে নিবিষ্ট চিত্তে একাগ্র মনে তাদের যে লেগে থাকা সেই বিষয়টা। এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এই বোনেরা এখানে যে 72 দিন ধরে অবস্থান করেছেন, আপনাদের প্রত্যেকের ঘরেই নারীরা আছে। আপনারা জানেন যে একজন নারী, বিশেষ করে যিনি সেই পরিবারের প্রধান, তার ঘরে না থাকা মানে সেই সংসারের কিন্তু নানান ধরনের অসুবিধা ফেস করতে হয়। ফলে এই 72 দিন তাদের বাবা মায়েরা, তাদের স্বামীরা কিংবা তাদের ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করেছেন। এটা অত্যন্ত আশার কথা যে আমাদের দেশের নারীরা, তারা কিন্তু শুধুমাত্র নারীরাই যে তাদের অধিকারের জন্য আন্দোলন করছেন তা না, তাদের পেছনে আমাদের ভাইয়েরাও আছেন, তাদের পেছনে পুরুষরাও আছেন। আমরা